সুপ্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই জানাব সৌদির সেনাদের টার্গেট করার ঘোষণা। এবার হবে ডাইরেক্ট অ্যাকশন। সৌদি আরব এবং ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত সরকারের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইয়েমেনের ভেতরে সৌদি সামরিক বাহিনীর যে কোনো ধরনের উপস্থিতি, অবস্থান কিংবা চলাচলের ওপর সরাসরি হামলার নতুন ঘোষণা করেছে ইরান সমর্থিত ইয়েমেন সরকার। শুক্রবার লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল বায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের একটি সূত্র। রিপোর্ট অনুযায়ী সৌদি সংশ্লিষ্ট সামরিক বাহিনীর বিরুদ্ধে নেওয়া নতুন এই কৌশলের মূল লক্ষ্য হল রণক্ষেত্রে চূড়ান্ত আধিপত্য বিস্তার করা, ইয়েমেনের অভ্যন্তরে সৌদি সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যকার পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং প্রদেশগুলোতে তাদের পুনর্গঠিত হওয়ার সুযোগ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত সরকার। জানাবো মার্কিন রণতরীর ঘুম হারাম, সমুদ্রে আসছে রাশিয়ার নতুন দানব। পশ্চিমাদের ঘুম হারাম করে বিশ্বের প্রথম জিরকন সাবমেরিন আনছে রাশিয়া। গভীর সমুদ্র থেকে নিজেদের শক্তির নতুন জানান দিতে যাচ্ছে রাশিয়া। পশ্চিমাদের ঘুম হারাম করে বিশ্বের প্রথম হাইপারসোনিক জিরকন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক সাবমেরিন নৌবহরে যুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটি। মস্কোর এই সিদ্ধান্তের পর থেকেই আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু কবে নাগাদ সমুদ্র দাপাতে নামবে রাশিয়ার এই নতুন দানব? মস্কোর পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ 3M22 জিরকন হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত পারমাণবিক শক্তিচালিত ইয়াসেন এম সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবহরে যুক্ত হবে। শব্দের চেয়ে 9 গুণ বেশি দ্রুতগতির এই হাইপারসোনিক দানব বর্তমানে যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেয়েভের দেওয়া এই তথ্যের উপর ভিত্তি করে সাম্প্রতিক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সামরিক বিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিনগুলো শক্তিশালী সোনার ও দীর্ঘ পাল্লার রাডার ব্যবস্থার মাধ্যমে শত্রুকে আগে শনাক্ত করে নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম। পানির নিচে সম্পূর্ণ অদৃশ্য থাকতে আধুনিক স্টিলথ প্রযুক্তি ও কম্পনরোধী প্ল্যাটফর্ম ব্যবহার করায় এটি প্রায় শব্দহীনভাবে চলাচল করতে পারে। ফলে শত্রুর নজর এড়িয়ে নিখুঁত আক্রমণের পথ তৈরি করতে পারবে এই সাবমেরিনটি। আরও জানাবো স্মার্টফোনের পার্টস দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস, ইরানের জয় আসতেই থাকবে। রাত তখন গভীর। পারস্য উপসাগরের আকাশে হঠাৎ তীব্র এক অদ্ভুত সাঁই শব্দ। পেন্টাগনের স্যাটেলাইট মনিটরে ভেসে উঠল এক চাঁদ ছোট পয়েন্টার। রাডার স্ক্রিনে দৃশ্যমান সেই বিন্দুগুলো কোনো বিশাল বোমারু বিমান বা $100 মিলিয়ন ফাইটার জেট নয়। সাধারণ চোখের দৃষ্টিতে দেখলে মনে হবে একটা কিং সাইজ তোষক বা গদি আকাশে ডানা মেলে উড়ে চলেছে। কিন্তু মার্কিন আর ইসরায়েলি ডিফেন্স কমান্ডের কাছে এই সাধারণ চেহারার জিনিসটি এখন পৃথিবীর সবচেয়ে মারাত্মক আতঙ্কের নাম, ইরানের শাহেদ ড্রোন। মার্কিন মিলিটারির $multi-billion এয়ার ডিফেন্স সিস্টেম যখন প্রস্তুত হচ্ছিল বিশালাকার ফাইটার জেট বা সুনির্দিষ্ট ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে, তখন তেহরানের ইঞ্জিনিয়াররা অত্যন্ত নিঃশব্দে বদলে দিচ্ছিল আধুনিক যুদ্ধের পুরো সমীকরণ। আকারে ঠিক একটা সাধারণ কিং সাইজ ম্যাট্রেসের মতো ছোট, গায়ে জড়ানো সস্তা প্লাস্টিক আর ফাইবারের বডি, আর ভেতরে একটি সাধারণ স্মার্টফোনের মতো সাধারণ ইলেকট্রনিক পার্টস। কিন্তু এই আপাত সাধারণ চেহারার ড্রোনগুলোর রেঞ্জ সর্বনিম্ন 500 থেকে 1200 মাইল। পেন্টাগনের স্ট্র্যাটেজিক মাস্টাররা যে হিসাব দেখে ঘামে ভিজছেন তা হলো একটি সহজ গাণিতিক মান। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যদি 500 মাইল বাই 500 মাইলের একটি জোন কল্পনা করা হয়, তবে তার আয়তন দাঁড়ায় প্রায় 2.5 লক্ষ বর্গমাইল, যা যুক্তরাষ্ট্রের পুরো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চেয়েও 1.5 গুণ বড়। ইরানের দীর্ঘ উপকূল রেখা আর ভেতরে থাকা বিশাল ও দুর্গম জাগ্রস পর্বতমালার গুহায় লুকিয়ে রাখা হয়েছে এসব ড্রোনের গোপন মোবাইল লঞ্চার। 2.5 লাখ বর্গমাইলের এই বিশাল পাহাড় আর পাহাড়ি উপত্যকার যে কোনো গোপন কোণ থেকে যদি একটি শাহেদ ড্রোন আকাশে ডানা মেলে, তবে সুদূর সমুদ্রে ভেসে থাকা অতি সুরক্ষিত মার্কিন যুদ্ধজাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারও তার নিখুঁত আঘাত থেকে রেহাই পাবে না। অন্যদিকে যুদ্ধে ক্লান্ত আমেরিকা, জয় ছিনিয়ে নেবে ইরান। ট্রাম্পকে হারানোর শেষ চাল জয় উদযাপনের অপেক্ষা ইরান। যুদ্ধের ময়দানে সবসময় শক্তিশালী পক্ষই জেতে না, কখনো কখনো জয় নির্ধারণ করে দেয় সময়। আর ইরান এখন ঠিক সেই সময়ের ওপরই বাজি ধরেছে। কারণ তেহরানের হিসাব বলছে যুদ্ধ যত দীর্ঘ হবে আমেরিকার ওপর চাপ ততই বাড়বে। আর সেই চাপের সবচেয়ে বড় জায়গা হরমুজ প্রণালী। বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ এখন ইরানের কৌশলগত চাপের হাতিয়ার। আর ইরানের নেতৃত্ব মনে করছে শেষ পর্যন্ত এই চাপই ট্রাম্প প্রশাসনকে ছাড় দিতে বাধ্য করতে পারে। In addition, we have a lot of countries coming to see us. They want to make it. কেন এমন হিসাব? ইরানের কাছে 3টি বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, দীর্ঘ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের মজুদ কমছে। দ্বিতীয়ত, যুদ্ধটি আমেরিকার জনগণের কাছেও জনপ্রিয় নয়। তার উপর হরমুজে জাহাজ চলাচল বাধাগ্রস্ত থাকায় জ্বালানি ও বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। আর তৃতীয়ত, সামনের নভেম্বরের মার্কিন কংগ্রেস নির্বাচন। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ হবে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তত বাড়তে পারে ট্রাম্পের উপর। ইরানের হিসাব আরো এক জায়গায় কঠিন। হরমুজকে জোর করে পুরোপুরি খুলতে গেলে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের সামরিক অভিযান চালাতে হতে পারে, এমনকি স্থল বাহিনী ব্যবহারের প্রয়োজনও তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। আর সেটি ট্রাম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কারণ যুদ্ধ শুরুর সময় যে সংঘাতকে স্বল্পমেয়াদী অভিযান হিসেবে দেখানো হয়েছিল সেটি এখন প্রায় 6 মাস ধরে চলছে। তবে এখানেই ইরানের সবচেয়ে বড় চাপ।
তেহরান বলছে ওমানের সঙ্গে হরমুজ পরিচালনা নিয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে তারা। এর শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপ করা অবরোধ তুলে নিতে হতে পারে, আর সেটি হলে যুদ্ধের ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। কারণ যুদ্ধের অন্যতম বড় লক্ষ্য ছিল ইরানকে চাপের মুখে পিছু হতে বাধ্য করা। কিন্তু শেষ পর্যন্ত যদি হরমুজ নিয়ন্ত্রণে ইরানের অবস্থান আরো শক্ত হয়, তাহলে সেটিকে তেহরানের কৌশলগত সাফল্য হিসেবেই দেখা হবে। এবং সর্বশেষ জানাবো, এবার 3 দেশের বিরুদ্ধে একাই লড়ে যাওয়ার ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের চরম উত্তেজনা। আমেরিকা আর ইসরায়েলের সাথে ইরানের লড়াই পুরো অঞ্চলকে অশান্ত করে তুলেছে। এই যুদ্ধে আমেরিকাকে সামরিক ঘাঁটি আর আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সরাসরি সাহায্য করছে সৌদি আরব। এতে ক্ষেপে গিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সৌদির ওপর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এই ভয়াবহ হামলায় সৌদির বড় বড় তেল শোধনাগার ধ্বংস হয়ে গেছে, আর সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নাজেহাল ও নাস্তানাবুদ হয়ে পড়েছে। একের পর এক হামলায় চরম ভয়ে ও অস্তিত্বের ঝুঁকিতে পড়ে শেষ পর্যন্ত এক অভিনব চাল চেলেছে রিয়াদ। ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলে একদম কুপকাত করতে এবার এক হচ্ছে 3 দেশ। কিন্তু তারা কি পারবে ইরানের এই আগ্রাসী শক্তিকে রুখে দাঁড়াতে? শুক্রবার পবিত্র মক্কা নগরীতে মধ্যপ্রাচ্য ও এশিয়ার 3টি বড় মুসলিম দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আমেরিকার উপর ভরসা করেও সৌদির আকাশ সুরক্ষিত থাকছে না, তা ইরান সমর্থিতদের হামলায় প্রমাণ হয়ে গেছে। আমেরিকাকে এত সাহায্য করেও যখন নিজেদের তেল ক্ষেত্রগুলোকে বাঁচানো যাচ্ছিল না, তখন সৌদি আরব বিকল্প খুঁজতে বাধ্য হয়। সেই চিন্তা থেকেই মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরব, ন্যাটোর শক্তিশালী সামরিক দেশ তুরস্ক এবং এশিয়ার একমাত্র পারমাণবিক শক্তির দেশ পাকিস্তান এখন এক ছাতার নিচে এসেছে। এই চুক্তির নিয়মটা খুব সহজ। 3 দেশের যে কোনো একটির ওপর হামলা হলে ধরে নেওয়া হবে 3টি দেশের উপরই হামলা হয়েছে। তখন 3 দেশ মিলে একযোগে শত্রুকে পাল্টা আক্রমণ করবে। তবে এই চুক্তি দেখে ইরান চরম ক্ষেপে গেছে এবং চুক্তি সইয়ের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা প্রকাশ্যেই তীব্র ক্ষোভ দেখিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রভাবশালী নেতারা একে কাগজের চুক্তি বলে উপহাস করেছেন। সৌদি আরবকে খোঁচা দিয়ে তারা স্পষ্ট বলেছেন, আমেরিকার দালালি করে যখন সৌদির লাভ হয়নি, তেমনি তুরস্ক আর পাকিস্তানের এই কাগজের চুক্তিও তাদের রক্ষা করতে পারবে না। পাকিস্তানের পারমাণবিক বোমা আর তুরস্কের ড্রোন প্রযুক্তির এই মহাজোটকে তেহরান তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে এবং প্রয়োজনে মিসাইলের গর্জনের জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আকাশসীমা ভেদ করে রাশিয়ার SU-57 স্টেলথ ফাইটার এবং এর বিধ্বংসী RVV SDM মিসাইল কিভাবে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার অহংকার চুরমার করে দিল, সে অদম্য সামরিক রহস্যের রোমাঞ্চকর বিবরণ নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণ। মার্কিন F-22 এবং F-35 এর একচ্ছত্র ক্ষমতার যুগে রাশিয়ার এই নতুন হাইব্রিড প্রযুক্তির আত্মপ্রকাশ বিশ্ব ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ এক নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। পশ্চিমা বিশ্বের সামরিক পরাশক্তি পেন্টাগন এবং ন্যাটো জোট দীর্ঘদিন ধরেই বিশ্বাস করে আসছিল যে তাদের উন্নত ইলেকট্রনিক ওয়্যারফায়ার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রাচীর পৃথিবীর যে কোনো শত্রুকে রুখে দিতে। বছরের পর বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে তারা যে সুরক্ষা বলয় তৈরি করেছিল, তা মস্কোর জন্য এক অলঙ্ঘনীয় বাধা হিসেবে গণ্য হতো। কিন্তু সাম্প্রতিক এক আকস্মিক ঘটনা পেন্টাগনের এই আত্মবিশ্বাসকে এক নিমিষে চুরমার করে দিয়েছে। ন্যাটো জোটের সবচেয়ে শক্তিশালী জ্যামিং সিগন্যাল এবং আধুনিক রাডার নেটওয়ার্ক থাকা সত্ত্বেও রাশিয়ার 5ম প্রজন্মের অদৃশ্য শিকারী সুখোই 57 এবার কিভাবে নিঃশব্দে ঢুকে পড়ল, তা নিয়ে এখনো বিশ্ব সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম হয়ে গেছে। এটি কেবল একটি যুদ্ধ বিমানের সাফল্য নয়, বরং ক্রেমলিনের একটা মাস্টার স্ট্রোক, যা পশ্চিমাদের প্রযুক্তির অহংকারকে নতুন করে প্রশ্নবিদ্ধ করে। সুখোই 57কে অনেক সামরিক বিশেষজ্ঞ এতদিন কেবল প্রেসিডেন্ট পুতিনের রাজনৈতিক প্রচারণার হাতিয়ার কিংবা সাধারণ প্রদর্শনী যান হিসেবেই মনে করতেন। তাদের ধারণা ছিল কাগজের বাকখ্যাত এই বিমানটি বাস্তব যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে কখনো নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারবে না। কিয়েভের আকাশে সম্প্রতি ঘটে যাওয়া সেই নাটকীয় হামলার সব হিসাব নিকাশ পাল্টে গেছে। শত্রু রাডারে চোখ ফাঁকি দিয়ে অদৃশ্য ছায়ার মতো উড়ে এসে সুখোই 57 যেভাবে নির্ভুল আক্রমণ পরিচালনা করলো, তাতে স্পষ্ট যে রাশিয়ান ইঞ্জিনিয়ারিং রহস্য গভীর থেকেই গভীরতর। পশ্চিমা রাডার যখন আকাশে কোনো শত্রুর উপস্থিতি টেরই পায়নি, ঠিক তখনই নিস্তব্ধতা চির নেমে আসে ধ্বংসলীলা। এই রহস্যময় আক্রমণের মূল চাবিকাঠি ছিল বিমানের নিজস্ব স্টিলথ বৈশিষ্ট্যের চেয়েও অনেক বেশি ভয়াবহ এক প্রযুক্তি, যার নাম RVV SDM হাইব্রিড মিসাইল। সাধারণত আধুনিক আকাশযুদ্ধের সূত্র হিসেবে মিসাইলকে অকার্যকর করতে তীব্র ইলেকট্রনিক জ্যামিং সিগন্যাল পাঠানো হয়। ন্যাটোর সামরিক উপদেষ্টারা বিশ্বাস করতেন যে তাদের পাঠানো শক্তিশালী জ্যামিং তরঙ্গের কারণেই রাশিয়ান মিসাইল গাইডেন্স সিস্টেম মুহূর্তেই দিগ্ভ্রান্ত হয়ে ধসে পড়বে। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে মস্কো যে অস্ত্র প্রয়োগ করলো, তা ন্যাটোর এই আত্মরক্ষার কৌশলেই তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত করে দিল। RVV SDM মিসাইলটি জ্যামিং সিগন্যাল পেয়ে ধ্বংস হওয়া বা পথ হারানোর বদলে সেই ক্ষতিকর তরঙ্গকেই নিজের নতুন দিক নির্দেশক বা নেভিগেশন ট্রেল হিসেবে গ্রহণ করে। অর্থাৎ শত্রুপক্ষ নিজেদের রক্ষা করতে যে জ্যামিং ব্যবস্থা চালু করেছিল, সেই সিগন্যালই মিসাইলটিকে সোজা তাদের অবস্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার পথ বাতিল দিয়েছে। পশ্চিমা প্রতিরক্ষা বলয় যেটিকে নিজেদের সবচেয়ে বড় ঢাল মনে করত, রাশিয়ার দূরদর্শী প্রকৌশল সেই ঢালকেই শত্রুর জন্য সবচেয়ে সহজ ফাঁদে রূপান্তর করেছে। যুদ্ধের এই কৌশলগত সমীকরণটি বিশ্লেষণ করলে দেখা যায়, এতদিন আকাশযুদ্ধে বিমানের রাডারে উধাও হওয়ার ক্ষমতা বা স্টিলথ ফিচারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবা হতো। আমেরিকা তাদের F-22 র্যাপটর এবং F-35 এর মতো বিমানগুলোতে বিশাল অর্থ ঢেলে এই স্টিলথ ধারণাকেই বিশ্বজুড়ে জনপ্রিয় করেছিল। কিন্তু মস্কো সম্পূর্ণ ভিন্ন পথ ধরে প্রমাণ করে দিল যে বিমান কেবল একটি
বাহন মাত্র। আসল খেলায় জিততে হলে অস্ত্রের গাইডেন্স সিস্টেমের বুদ্ধিমত্তা হতে হয় অসাধারণ। ন্যাটোর সর্বাধুনিক রাডার সরঞ্জাম যা আমেরিকার নিরাপত্তাকে চিরকাল নিশ্চিত বলে দাবি করত, তাই এক একক বুদ্ধিবিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে এই মুহূর্তে অকার্যকর প্রমাণিত হয়েছে। ওমান নয়, হরমুজ খোলার যুক্তরাষ্ট্রের শর্ত মানার ওপর নির্ভর করছে আইআরজিসি। ওমানের সঙ্গে চুক্তি নয়, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের শর্তাবলী পুরোপুরি মেনে নেওয়ার ওপর নির্ভরশীল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বারাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইআরজিসির মুখপাত্র সর্দার মোহেবি জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি ইরানের নির্দিষ্ট পদ্ধতি ও শর্তের ওপর নির্ভরশীল, যার সাথে ওমানের চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই। মোহেবি ব্যাখ্যা করে বলেন, আমাদের কাছে হরমুজ প্রণালী কেবল একটি অর্থনৈতিক জলপথ নয়, বরং এটি আমাদের ভৌগোলিক ও কৌশলগত ক্ষমতার একটি অংশ। মুখপাত্র আরও যোগ করেন, এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার শর্ত হল যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তাবলী পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেদিন ইরানের শর্ত মেনে নেবে সেদিনই অবশ্যই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। পশ্চিমা জোটে বিভেদ বাড়ছে, দাবি ইরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেও তাদের নির্ধারিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। শুক্রবার আইআরজিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ব্যর্থতার পাশাপাশি পশ্চিমা মিত্রদেশগুলোর মধ্যেও এখন স্পষ্ট ফাটল ধরতে শুরু করেছে। বিশ্বমঞ্চে তাদের প্রভাবও ক্রমেই হ্রাস পাচ্ছে। আইআরজিসির মতে, ইরানের সাধারণ জনগণকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লাঞ্চ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে শনিবার ভোরে 50-49 ভোটের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি এই নিয়োগ পান। গত বছর ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ব্লাঞ্চ হলেন দ্বিতীয় অনুমোদিত অ্যাটর্নি জেনারেল। এর আগে ট্রাম্পের আরেক পছন্দের পাত্রী প্যাম বন্ডিকে এই পদ থেকে বরখাস্ত করা হয়। প্যামের বিদায়ের পর থেকেই ব্লাঞ্চ বিচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন এই চূড়ান্ত অনুমোদনের ফলে তিনি ট্রাম্প প্রশাসনের এজেন্ডাগুলো, বিশেষ করে ট্রাম্পের রাজনৈতিক শত্রুদের তদন্ত আরও আগ্রাসীভাবে বাস্তবায়ন করতে পারবেন। তবে ব্লাঞ্চের নিয়োগ প্রক্রিয়াটি মোটেও মসৃণ ছিল না। মার্কিন বিচার বিভাগের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠানে ট্রাম্পের এমন ঘনিষ্ঠ মিত্রকে বসানো নিয়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকানও গভীর উদ্বেগ প্রকাশ করেন। রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স এবং লিসা মুরকাউস্কি প্রকাশ্যেই তার বিরোধিতা করেছিলেন। মূলত আইআরএস বা মার্কিন কর বিভাগের সঙ্গে ট্রাম্পের একটি বিতর্কিত আপস্রফার কারণেই ব্লাঞ্চকে এই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। তবে চাপের মুখে ব্লাঞ্চ লিখিত প্রতিশ্রুতি দেন যে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় অংশগ্রহণকারী ট্রাম্প মিত্রদের জন্য প্রস্তাবিত $1.8 বিলিয়ন ক্ষতিপূরণ তহবিল তিনি বাতিল করবেন। একই সঙ্গে ট্রাম্প ও তার পরিবারকে কর নিরীক্ষা থেকে সুরক্ষা দেওয়ার আরেকটি বিতর্কিত চুক্তিও বাদ দেওয়ার আশ্বাস দেন তিনি। এই আশ্বাসের পরেই রিপাবলিকানদের সমর্থন পেয়ে একটুর জন্য উতরে যান ব্লাঞ্চ। হরমুজে আবুধাবির তেল কোম্পানির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে আরব আমিরাত। আজকের এই হামলার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম। ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মালিকানাধীন একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার পর জাহাজটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সংবাদ সংস্থাটি জানায়, হামলায় কোনো হতাহতর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে জাহাজটির নাম, হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিংবা কোথা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তীব্র। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এই জলপথে কোনো জাহাজ হামলার শিকার হলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেল বাজারের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির জাহাজে হামলার ঘটনা তাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত হামলার দায় কোন পক্ষ বা সংগঠন স্বীকার করেনি। হামলার পেছনে কারা রয়েছে সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও হামলার উৎস বা সম্ভাব্য হামলাকারী সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জাহাজটি হামলার পর স্বাভাবিকভাবে চলাচল করতে পেরেছে কিনা কিংবা এর কোনো কাঠামোগত ক্ষতি হয়েছে কিনা সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। কারণ এই জলপথে সামান্য সময়ের জন্য জাহাজ চলাচল ব্যাহত হলে তেল ও গ্যাসের সরবরাহে চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যে জোট করলো, সামরিক জোট, সেই জোটে কেন ইরান যোগ দিল না, এবং এখন বলা হচ্ছে যে ইরান যোগ দেবেও না, তার কারণ কি? এরপর সে আরো মজার খবর হচ্ছে যে ইরানের ভেতরে সরকার পরিবর্তন এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে ইরানের যে সামগ্রিকভাবে একটা পতন ঘটানোর কর্ম পরিকল্পনা হাতে নিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কারণে মোসাদের 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে আরো চমৎকার খবর হচ্ছে যে আমেরিকার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন, তিনি ইরান যুদ্ধ থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য নিরাপদ একটা পথ খুঁজছেন। খোদ CNN এবং ওয়াল স্ট্রিট জার্নালের খবর, মার্কিন গণমাধ্যমের খবর। আর মোসাদের যে খবর বললাম সেটা ইসরায়েলের চ্যানেল 12 প্রকাশ করেছে প্রথমে, তারপরে সেই খবর টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে। আমার কোনো বানানো গল্প না। এরপরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন ইরান কোনো শক্তির কাছে, কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরান তার যে সামরিক সক্ষমতা এটা কারো কাছে সারেন্ডার করবে না। অ্যাট দ্য সেম টাইম ইরান এও জানিয়েছে ওমানের সাথে তার হরমুজ প্রণালী সংক্রান্ত যে সমঝোতা সেটা কমপ্লিট হয়েছে, ফাইনাল হয়েছে, এবং সেই ব্যাপারে হাইয়েস্ট অথরিটি ইরানের তারা অনুমোদন দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই চমৎকার কয়েকটি বিষয় নিয়ে এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা যেখান থেকে করতে চাই সেটি হচ্ছে, যেহেতু মক্কা চুক্তি, মুসলিম নেটো জোট গঠনের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় ইরান যুদ্ধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটলো, সো কল্ড মুসলিম নেটো জোট। অথচ সেই ইরান এই জোটে যোগ দিল না বা জোটে নেই, এবং এখন জানা যাচ্ছে যে তারা ভবিষ্যতে হয়তো যোগ দেবেও না। এর কারণ কি? আমি গতকালকে 2টো ভিডিওতে এই সৌদি, তুর্কি এবং পাকিস্তানের জোট নিয়ে কথা বলেছি। আজকে আর এই প্রসঙ্গে বিস্তারিত কথা বলবো না, শুধু ইরানের প্রশ্নটা আলোচনা করব যে ইরান কেন নেই। আমি তার আগের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, তাহলে বুঝতে পারবেন আপনারা যে ইরান কেন নেই। বেশ কয়েক বছর আগে রাশিয়া প্রস্তাব দিয়েছিল ইরানকে একটা সামরিক জোট গঠন করার জন্য। রাশিয়ার সাথে কিন্তু সামরিক জোটে আছে উত্তর কোরিয়া এবং বেলারুশ, একেবারে সরাসরি জোটে আছে। ইরানকেও এরকম প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান সেই প্রস্তাবে রাজি হয়নি, যুক্ত হয়নি, অর্থাৎ রাশিয়ার সাথে সামরিক জোটে যুক্ত হয়নি। ইরান ইন্টারেস্টেড কোথায় ছিল? রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা বিপুল পরিমাণে হোক, বাট নট অ্যালায়েন্স, কোন জোট না। এই জায়গা থেকেই একটা উত্তর খুঁজে পাবেন। রাশিয়ার মতো একটা শক্তি, আমরা অনেকেই বলে থাকি, আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে রাশিয়ার সাথে কি ইরানের সামরিক জোট আছে? রাশিয়া কি ইরানের উপরে হামলা হলে রাশিয়া চলে আসবে? রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি আছে, যেমন আছে চীনের সাথে, কিন্তু রাশিয়ার সাথে সরাসরি সামরিক জোট নেই। কেন নেই? জোট হলেও অনেকগুলো ব্যাপার আছে। ধরুন কোনো একটা দেশ ভুল করে বা অন্যায় করে আরেকটা দেশের বিরুদ্ধে হামলা চালিয়ে বসলো, যুদ্ধ লেগে গেল, তখন আপনাকে কিন্তু সেই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইরান আসলে স্বাধীন সত্তা হিসেবে, এই সামরিক জোট হিসেবে কোথাও কাজ করতে চায় না। সামরিক জোটের একটা ব্যাপারই থাকে যে কোথাও না কোথাও মানে জোটবদ্ধতা, মানে মারামারি, লাঠিয়ালি, এইরকম একটা ভাবসাব থাকে। সামরিক অভিযান চালিয়ে বেড়ানো দেশে দেশে, যেমনটা নেটো জোট করছে, ইরান এই সমস্ত ভিতরে থাকতে চায় না। ইরানের যেহেতু একটা নির্দিষ্ট আদর্শ আছে, তার একটা জাতীয়তাবাদী চিন্তা আছে, তার একটা আলাদা ইতিহাস ঐতিহ্য আছে, তার একটা আলাদা নিজস্ব সংস্কৃতি আছে। ইরানি জাতির সংস্কৃতির সাথে কারবালার আত্মত্যাগ এবং কারবালার যে চেতনা, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এরকম অনেক কিছু আছে। সেই জায়গা থেকে ইরান চট করে বা হুট করে কোনো জোটে যোগ দেবে বা জোটবদ্ধ হয়ে সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার চেষ্টা করবে, সেটা তাদের ধরনে, এটা তাদের চিন্তায়, এটা তাদের মননে নেই। তারা কি করতে চায়? তারা যেটা করতে চায় সেটা হচ্ছে যে নিজেরা নিজেদের মতো শক্তিশালী হয়ে তার দেশকে ডিফেন্ড করবে। কেউ যাতে তাকে হারিয়ে দিতে না পারে, কেউ যাতে তাকে দখল করে নিতে না পারে, কেউ যাতে তাকে পদানত না করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ইরানের অত্যন্ত স্বচ্ছ একটা পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা। ইরানের সামরিক ডক্ট্রিনে দেখবেন অ্যাকচুয়ালি তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ না। এমনটা নয় তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্য, অর্থাৎ তারা এমন কোনো লক্ষ্য নিয়ে সামরিক শক্তি বাড়ায়নি যে কারণে দেশে দেশে আগ্রাসন চালাবে, একে মারবে, ওকে ধরবে, ওকে সাহায্য করবে, এরকম কিছু না। কেউ যেন তাকে পদানত না করতে পারে, সেটা তার টার্গেট। আঞ্চলিক যে প্রক্সি ফোর্স আছে বা যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে, তাদের সাথে ইরানের সম্পর্ক এই জায়গা থেকে যে প্রতিটা জনপদে একটা মুক্তিকামী সংগঠন বা কতগুলো মুক্তিকামী সংগঠন গড়ে উঠুক, তারা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মানবতাকে মুক্ত করুক, মানবতার মুক্তি দিক এবং দেশে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হোক, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক,
নিজেদের মতো করে। তো যার কারণে ইরান এই সামরিক জোটে নেই এবং ভবিষ্যতে থাকবে না বলেই আপাতত তাদের চিন্তা। বাট কখনো এই চিন্তা যে পরিবর্তন হবে না এমনটিও না। ইরান যদিও মনে করে যে নেটো জোটে যে সমস্ত সদস্য দেশ, পশ্চিমা যত দেশ, বেশিরভাগেরই একই রকমের কৃষ্টি কালচার, দৃষ্টিভঙ্গি, একই রকমের ফরেন পলিসি। বাট এশিয়ার দেশগুলো, ইরান যাদের সাথে জোটবদ্ধ হবে, অ্যালায়েন্স করবে, তাদের প্রত্যেকের প্রায় আলাদা আলাদা সংস্কৃতি, জাতীয়তাবোধ, ফরেন পলিসি, অনেক কিছু। যেমন এই যে নেটো জোট যেটা, তার সদস্য হচ্ছে এরদোগান। সেই নেটো জোটের সদস্য তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব। তারা এখন একটা ইসলামী জোট বা মুসলিম জোট করছে বলছে, অথচ তুরস্ক কিন্তু নেটো জোটের সদস্য। এই যে 3-4টা দেশ নিয়ে জোট হলো, যদি কথার কথা এখন তুরস্কের সাথে ধরুন ইরাকের কথার কথা যুদ্ধ হয়, তাহলে এই জোট তো আসবেই। এই যে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করতে তো আসবেই। আবার তুরস্ক যেহেতু নেটো জোটের সদস্য, তাহলে নেটো জোট সবটাই তো আসার কথা, তুরস্কের উপর হামলা হয়েছে সেই হিসেবে, তাই না? তাহলে যে তুরস্ক পশ্চিমা জোটের সদস্য, সেই তুরস্কের সাথে ইরান হুট করে কিভাবে যে জোট করে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে সৌদি আরব বছরের পর বছর, যুগের পর যুগ আমেরিকার নিরাপত্তা ছাতার নিচেই থাকলো, আমেরিকার সাথে জোট করলো, আমেরিকার সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, বাণিজ্য, ব্যবসা, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, সমস্ত সবকিছু। সৌদি আরবের কয় টাকা সৌদি আরবের ভিতরে বিনিয়োগ করা, আমেরিকা ইউরোপে তো তাদের বেশিরভাগ বিনিয়োগ করা। তাহলে তাদের সাথে আপনি জোট করে কত দূর আগাতে পারবেন? পাকিস্তানের ব্যাপারেও সেই একই কথা। যদিও পাকিস্তান ইরানের প্রতিবেশী দেশ, বাট পাকিস্তান তো সুদীর্ঘ কাল ধরে আমেরিকার সাথেও তার ঘনিষ্ঠতা, এমনকি আফগানিস্তানের যে পরিস্থিতি তৈরি হলো 2001 সাল থেকে, সেই পরিস্থিতির জন্য পাকিস্তান তো বিরাটভাবে দায়ী। পাকিস্তানের যে জেনারেল মুশারফের সরকার, সামরিক সরকার ক্ষমতায় ছিল, তারা তো আমেরিকাকে সুবিধা দিয়েছে। তাহলে এই যে এরা জোটবদ্ধ হলো, এরা তো আমেরিকার প্রভাবের বাইরে না কেউ। এদের সাথে ইরান কিভাবে জোট করে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। যার কারণে এদের নেচার, এদের ধরন, কায়দা কানুন, স্বভাব, আচরণ, অনেক কিছুতেই পরিবর্তন যদি না আসে, তাহলে ইরানের পক্ষে এই সামরিক জোটে যোগ দেওয়া সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক, এবার চলুন মোসাদ প্রসঙ্গে কথা বলি। আমি শিরোনামে বলেছিলাম, ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে ইরানের সরকার পরিবর্তন, ইরানের ভিতরে ব্যাপক গোলযোগ সৃষ্টি করা এবং সর্বোচ্চ নেতাকে হত্যা বা আরো অনেক কিছু ঘটিয়ে ইরানের টোটাল একটা পরিবর্তন করে দেওয়ার পরিকল্পনা করেছিল মোসাদ। এই পরিকল্পনার সাথে জড়িত ছিল 2 জন কর্মকর্তা, একজন মোসাদের ইন্টেলিজেন্স ডিরেক্টরের প্রধান, আর একজন হচ্ছে মোসাদের ইরান বিভাগের প্রধান। মোসাদের বহু সেকশন আছে, পাকিস্তান সেকশন, ইরান সেকশন, ইন্ডিয়া সেকশন, আমেরিকান সেকশন, তুরস্ক সেকশন, সৌদি সেকশন, টোটাল মিডল ইস্ট সেকশন, এরকম বিভিন্ন রকমের সেকশন থাকতে পারে। তো ইরান সেকশন বলতে যেটা আছে, তার প্রধান এই 2 জন ব্যক্তি ইরানের সরকার পরিবর্তন, ইরানের ভেতর ব্যাপকভাবে গোলযোগ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, কুর্দিদেরকে ইরানের ভিতরে ঢুকিয়ে দিয়ে আইআরজিসির উপরে হামলা চালানো ইসরায়েলের পক্ষ থেকে এবং কুর্দিদের পক্ষ থেকে, এবং ইরানের ভেতরে প্রচুর নাশকতা বলতে যা বোঝাই, মানুষের জীবনহানি থেকে শুরু করে সব ধরনের জ্বালা উপড়াও, ভাঙচুর, ধ্বংস ইত্যাদি ইত্যাদি, এগুলো করার তাদের প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। এবং এই পরিকল্পনা যে শতভাগ সাকসেস হবে এইরকম ভরসা দেওয়া হয়েছিল নেতানিয়াহুকে, এবং নেতানিয়াহু সেই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল। বলা হচ্ছে, দাবি করা হচ্ছে খবরে, যে এই পরিকল্পনা দেখে সিআইএর লোকজন, সিআইএর মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা সিআইএ, তারা হাসাহাসি করেছিল এবং বলেছিল এটা বাজে একটা পরিকল্পনা, এটা হবে না। কিন্তু নেতানিয়াহু ডোনাল্ডকে ব্যক্তিগতভাবে বৈঠক করে পারসুয়েট করেছিল। এবং আমি সেই শুরু থেকে বলে আসছি, ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু খুব বড় একটা আশার বাণী শুনিয়েছিল। সেই আশার বাণীটা হচ্ছে যে শেষ জামানায় একজন খুব খারাপ একজন শাসক আসবে, সেই খারাপ শাসক হচ্ছে ইরানের আলী খামেনি, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আর তাকে একজন হত্যা করবে একজন খ্রিস্টান রাজা, কিং। সেই কিং হচ্ছেন আপনি, ডোনাল্ড ট্রাম্প। আপনি তাকে হত্যা করলে এই যে বাইবেলের যে বর্ণনা, সেই বর্ণনার কিং আপনি হয়ে যাচ্ছেন, স্বর্গে চলে যাবে ডোনাল্ড ট্রাম্প। এদের কিন্তু স্বর্গ নরক এগুলো তো বিশ্বাস আছে, খ্রিস্টান ইহুদি এরা তো আল্লাহ খুদায় বিশ্বাস করে। আরেকটা আশা দিয়েছিল, আমি শুরু থেকে বলে আসছি, সেই আশাটা হচ্ছে যে ইরানকে কবজা করতে পারলে পুরো মধ্যপ্রাচ্য কাত, আর কিচ্ছু করা লাগবে না। এখানে প্রচুর পরিমাণে সম্পদ আদি ইত্যাদি ইত্যাদি যত যা কিছু আছে সমস্ত সবকিছুর একচেটিয়া মালিক আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, যা পৃথিবীর কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান করতে পারেনি, ডোনাল্ড ট্রাম্প সেটা করে দেবে। এই কথা বলার পরে ফুলে ফেপে মোটা হয়ে উঠলো ডোনাল্ড ট্রাম্প। এমনি তো উনি একটু মোটা ফ্যাট ম্যান, ফুলে ফেপে মোটা হয়ে গেল। ওই যে ফুলে না,
এরপরে আর তাকে আমেরিকার কোন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন তাকে আর থামাতে পারেনি, ডোনাল্ড ট্রাম্পকে। ইরানের উপর হামলা চালিয়ে দিয়েছে। এবং ওই পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পকে আর একটা কি বলেছিল নেতানিয়াহু? ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলকে বাঁচানোর জন্য, শক্তিশালী করার জন্য, মধ্যপ্রাচ্যে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য এই যে আব্রাহাম অ্যাকর্ড এনেছে, অনেক কিছু করে। নেতানিয়াহু বলেছিল যে আপনি ইরানের সম্পদাদি থেকে শুরু করে মধ্যপ্রাচ্য কন্ট্রোল করবেন, আর আমি এখানে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করবো, আমার একটা ইসরায়েল রাষ্ট্র দরকার বড়। তো ইরানকে ডিমলিশ করে দিলে আর কিচ্ছু লাগে না, সব তো শেষ। এই পরিকল্পনায় দুইজন শুরু করলো যুদ্ধ ইরানের বিরুদ্ধে। এবং যুদ্ধ শুরু করার পর 28 ফেব্রুয়ারি থেকে প্রথম দিনেই তো ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সেনা কমান্ডার, মন্ত্রী, মিনিস্টার অনেক কিছু হতে গেলো। সাথে সাথে শিশু স্কুলেও হামলা চালিয়ে 160-170 জনকে তো দুনিয়া থেকে